রোকনউজ্জামান খান। ছাতা মাথায় ব্যাঙ চলেছে চিঠি বিলি করতে। টাপুস টুপুস ঝরছে দেয়া, ছুটছে খেয়া ধরতে। খেয়ানায়ের মাঝি হল চিংড়ি মাছের বাচ্চা। দু চোখ বুজে হাল ধরে সে, জবর মাঝি সাচ্চা। তার চিঠিও এসেছে আজ, লিখছে বিলের খলসে। সাঁঝের বেলার রোদে নাকি চোখ গেছে তার ঝলসে। নদীর ওপার গিয়ে ব্যাঙা সুধায় সবাই, ভাইরে ভেটকি মাছের নাতনি নাকি গেছে দেশের বাইরে। তার যে চিঠি এসেছে আজ, লিখছে বিলের কাতলা। এবার সারা দেশটি জুড়ে নামবে দারুণ বাদলা। তাই তো নিলাম ছাতা কিনে, আসুক এবার বর্ষা। চিংড়ি মাঝির খেয়া না আর, ছাতাই আমার ভরসা। শব্দার্থ ও টিকা। কাতলা মাছের নাম, খলসে মাছের নাম। খেয়া নদী পার হওয়ার নৌকা। খেয়ানা খেয়া নৌকা। খেয়ানায়ের মাঝি, খেয়া নৌকার মাঝি। চিঠি পত্র খবর বা কুশলাদি জানিয়ে কাউকে লেখা। চিঠি বিলি করা, চিঠি পৌঁছে দেওয়া। ঝলসানো উজ্জ্বল আলোয় চোখ ধাঁধানো। টাপুস টুপুস বৃষ্টি পড়ার শব্দ। দেয়া মেঘ বা বৃষ্টি। বাদলা একনাগাড়ে বৃষ্টি। ভরসা নির্ভর করা। অবলম্বন ভেটকি মাছের নাম। সাঁঝের বেলা সন্ধ্যার সময়ে। সাচ্চা সত্য। জবর দারুণ চমকপ্রদ। পাঠের উদ্দেশ্য ছড়া ও ছন্দের মাধ্যমে কল্পনাকে উদ্দীপিত করা। পাঠ পরিচিতি। রোকনউজ্জামান খানের হাট টিমাটিম বই থেকে ছড়াটি নেওয়া হয়েছে। এই ছড়ায় ছন্দে ছন্দে মজার একটি গল্প পরিবেশিত হয়েছে। এখানে দেখা যাচ্ছে চিঠি বিলি করার জন্য বাড়ি থেকে বের হয়েছে একটি ব্যাঙ। কিন্তু বাইরে টাপুস টুপুস করে বৃষ্টি ঝরছে। ব্যাঙটিকে খেয়া নৌকায় নদী পাড়ি দিতে হবে। নৌকার মাঝি হিসেবে কাজ করছে চিংড়ি মাছের বাচ্চা। তাকে চিঠি লিখেছে বিলের খলসে মাছ। খলসে লিখেছে সন্ধ্যাবেলার রোদে তার চোখ ঝলসে গিয়েছে। ওদিকে ভেটকি মাছের নাতনির কাছে চিঠি লিখেছে বিলের কাতলা মাছ। চিঠিতে কাতলা জানিয়েছে সারা দেশ জুড়ে এ বছর খুব বৃষ্টি হবে। এই ভয়ে ব্যাঙ একটি ছাতা কিনে নিয়েছে, কারণ চিংড়ি মাঝির খেয়া নৌকার ওপর ব্যাঙের কোনো ভরসা নেই। ছড়াটির মাধ্যমে রোকনউজ্জামান খান আমাদের কল্পনাকে নিয়ে যান প্রাণীদের জগতে। সেখানে আমরা অদ্ভুত সব ঘটনার মুখোমুখি হই। ব্যাঙের চিঠি বিলি করা, ছাতা কেনা, চিংড়ি মাছের নৌকার মাঝি হওয়া কিংবা মাছেদের চিঠি লেখা বাস্তবে অসম্ভব ঘটনা। কিন্তু সব ঘটনাকেই আমরা কল্পনা করে নিতে পারি, কেননা মানুষের কল্পনা অসীম। ছড়া, কবিতা ও গল্পের মাধ্যমে সাহিত্যিকেরা মানুষের জীবনছবি আঁকার পাশাপাশি মানুষের অদ্ভুত ও অসম্ভব কল্পনাকেও আঁকতে পারেন। কবি পরিচিতি। রোকনউজ্জামান খান ১৯২৫ সালে রাজবাড়ী জেলার পাংশায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন শিশু সাহিত্যিক। সাংবাদিক হিসেবেও তিনি কাজ করেছেন। দাদাভাই ছদ্মনামে তিনি পত্রিকায় শিশুদের জন্য বিশেষ পাতা সম্পাদনা করতেন। এ নামেই রোকনউজ্জামান খান বিশেষভাবে পরিচিতি পেয়েছিলেন। তার লেখা উল্লেখযোগ্য শিশুতোষ বই হাট টিমাটিম ১৯৬২, খোকন খোকন ডাক পারি। তার সম্পাদনায় প্রকাশিত পত্রিকার নাম কচি ও কাঁচা। রোকনউজ্জামান খান কচি কাঁচার মেলা নামে একটি শিশু কিশোর সংগঠন গড়ে তোলেন। ১৯৯৯ সালে তিনি মৃত্যুবরণ করেন। কর্ম অনুশীলন ১। এ কবিতায় যেসব প্রাকৃতিক উপাদানের নাম আছে, তার প্রতিটির এক বাক্যের পরিচয়সহ তালিকা প্রস্তুত করো। দলগত কাজ। কবিতায় ব্যবহৃত প্রাকৃতিক উপাদান ও এক বাক্যের পরিচয়। ১। বৃষ্টি, আকাশ থেকে পানি ঝরে পড়াকে বৃষ্টি বলে, যা প্রকৃতিকে সজীব ও উর্বর করে তোলে। ২। মেঘ, দেয়া,
আকাশে ভেসে থাকা জলীয় বাষ্পের ঘন স্তরকে মেঘ বলে, যা থেকে বৃষ্টি হয়। ৩. নদী, প্রাকৃতিকভাবে প্রবাহিত বৃহৎ জলধারাকে নদী বলা হয়, যা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে পানি বহন করে। ৪. বিল, নিচু জমিতে জমে থাকা স্থির বা ধীরগতির জলাশয়কে বিল বলে, যেখানে নানা মাছ বাস করে। ৫. সাঁঝের রোদ, সন্ধ্যার সূর্যালোক, দিনের শেষভাগে সূর্যের নরম আলোকে সাঁঝের রোদ বলা হয়। ৬. বাদলা, একনাগাড়ে বৃষ্টি, দীর্ঘ সময় ধরে টানা বৃষ্টিপাতকে বাদলা বলা হয়। ৭. ব্যাঙ, জল ও স্থল উভয় পরিবেশে বসবাসকারী উভচর প্রাণী। ব্যাঙ প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ৮. মাছ, চিংড়ি, ভেটকি, কাতলা, খলসে, জলজ প্রাণী। মাছ জলাশয়ের পরিবেশগত ভারসাম্য রক্ষা করে। ৯. নৌকা, খেয়া, নদী পারাপারের জন্য ব্যবহৃত নৌকা মানুষের জলনির্ভর জীবনের সঙ্গে জড়িত একটি উপাদান। ২. কোনো মজার ঘটনা বর্ণনা করে বন্ধুকে চিঠি লেখো। একক কাজ। বন্ধুকে লেখা চিঠি, মজার ঘটনা। প্রিয় বন্ধু রাহিম, স্নেহ নিও। আশা করি ভালো আছিস। আজ তোকে একটি খুব মজার ঘটনার কথা না লিখে পারছি না। গতকাল সকালে স্কুলে যাওয়ার সময় হঠাৎ আকাশ মেঘলা হয়ে এল। ভাবলাম, একটু পরেই বৃষ্টি নামবে। তাড়াহুড়া করে ছাতা না নিয়েই রওনা হলাম। কিন্তু রাস্তায় পৌঁছাতেই এমন বৃষ্টি শুরু হলো যে চারদিক টাপুস টুপুস শব্দে ভরে গেল। সবচেয়ে মজার ঘটনা ঘটল তখন, যখন আমি দৌড়ে পাশের চায়ের দোকানে আশ্রয় নিতে গেলাম। ভিজে মুরগির মতো অবস্থা, আর দোকানের সামনে দাঁড়িয়ে থাকা এক ছাগল হঠাৎ করে আমার স্কুলব্যাগে মুখ ঢুকিয়ে দিল। আমি ভয় পেয়ে লাফ দিতেই সবাই হেসে উঠল। দোকানদার হাসতে হাসতে ছাগলটা সরালেন আর বললেন, এও বুঝি ছাত্র। শেষ পর্যন্ত ভিজেই স্কুলে গেলাম। কিন্তু সারাদিন বন্ধুরা এই ঘটনা নিয়ে আমাকে খ্যাপাল। ভাবতেই এখনো হাসি পায়। তুই থাকিস ভালো। দেখা হলে আরও গল্প করব। ইতি তোর বন্ধু মুহাইমিনুল। নমুনা প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন। ১. কে দেশের বাইরে গেছে? খ. ভেটকি মাছের নাতনি। ২. ব্যাঙ ছাতা কিনে নিয়েছিল কেন? খ. বর্ষা থেকে বাঁচতে। উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। রফিক স্কুলে যাওয়ার পথে মাঝে মাঝেই সহপাঠী অমিতের বাইসাইকেলের পেছনের সিটে বসার আবদার করে। অমিত তাকে না করতে পারে না। কিন্তু কয়েকদিন যাওয়ার পর রফিক অমিতের অনাগ্রহ ও বিরক্তি বুঝতে পারে। সে এটাও জানতে পারে যে, একদিন অমিত তাকে সাইকেল থেকে ফেলে দেবে। এই অবস্থায় রফিক নিজেই একটা সাইকেল কেনার সিদ্ধান্ত নেয়। স্কুলে যেতে সে আর সহপাঠীর সাইকেলের ওপর নির্ভর করে না। ৩. উদ্দীপকের অমিত চরিত্রটি চিঠি বিলি ছড়ার কোন চরিত্রটির সঙ্গে সঙ্গতিপূর্ণ? ক. চিংড়ি মাঝি। অমিতের সাইকেলের ওপর রফিক নির্ভর করত, যেমন ব্যাঙ চিংড়ি মাঝির খেয়ার ওপর নির্ভর করত। ৪. উদ্দীপকে রফিকের সাইকেল কেনার সঙ্গে চিঠি বিলি ছড়ার মিল রয়েছে। ই. ব্যাঙের ছাতা কেনার। ই. ব্যাঙের খেয়া নায়ের উপর ভরসা না করার। সঠিক উত্তর গ. ই ও ই। সৃজনশীল প্রশ্ন। ১. সামির এলাকায় খুব পরিচিত একজন ছেলে। সে প্রতিদিন এলাকার গৃহস্থ বাড়ি থেকে গরুর দুধ সংগ্রহ করে বাজারে বিক্রি করে। এই কাজের মাধ্যমে উপার্জিত আয় দিয়ে তার সংসার চলে। দুধ নিয়ে বাজারে যাওয়ার সময় সে গ্রামের ভালো মন্দ সকল খবর অন্যদের শুনিয়ে যায়। নিজের কাজের সঙ্গে এ ধরনের খবর পরিবেশন করার মধ্য দিয়ে সামির এক অন্যরকম আনন্দ অনুভব করে। ক. সাঁঝের বেলার রোদে কার চোখ ঝলসে গেছে? উত্তর, সাঁঝের বেলার রোদে বিলের খলসে মাছের চোখ ঝলসে গেছে। খ. জবর মাঝি সাচ্চা বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, জবর মাঝি সাচ্চা
বলতে বোঝানো হয়েছে যে চিংড়ি মাছের বাচ্চাটি আকারে ছোট হলেও সে খুব দক্ষ, সাহসী ও সত্যিকারের মাঝির মতো দায়িত্ব নিয়ে খেয়া নৌকার হাল ধরছে। গ. উদ্দীপকের স্বামীর চরিত্রের সঙ্গে চিঠি বিলি ছড়ার কোন চরিত্র সঙ্গতিপূর্ণ এবং কেন? ব্যাখ্যা করো। উত্তর: উদ্দীপকের স্বামীর চরিত্রের সঙ্গে চিঠি বিলি ছড়ার ব্যাঙ চরিত্রটি সঙ্গতিপূর্ণ। কারণ স্বামীর প্রতিদিন দুধ সংগ্রহ করে বাজারে পৌঁছে দেয় এবং যাওয়ার পথে এলাকার ভালো মন্দ খবর মানুষকে জানিয়ে দেয়। অর্থাৎ সে নিজের কাজের পাশাপাশি সংবাদ বা খবর পৌঁছে দেওয়ার ভূমিকা পালন করে। একইভাবে চিঠি বিলি ছড়ায় ব্যাঙের কাজ হল এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠি পৌঁছে দেওয়া, যার মাধ্যমে খবর আদান প্রদান হয়। দুজনেই তাদের দৈনন্দিন কাজের সঙ্গে খবর পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে এবং এই কাজের মধ্য দিয়েই আনন্দ অনুভব করে। তাই স্বামীর চরিত্রের সঙ্গে ব্যাঙ চরিত্রটির সাদৃশ্য স্পষ্ট। ঘ. নির্ধারিত কাজের বাইরেও ছোট ছোট কাজের মাধ্যমে মানুষ অন্যরকম আনন্দ পেতে ও দিতে পারে। উদ্দীপক ও চিঠি বিলি ছড়া অবলম্বনে এই উক্তির যৌক্তিকতা দেখাও। উত্তর: উক্তিটি সম্পূর্ণ যৌক্তিক। মানুষ শুধু নির্ধারিত বা পেশাগত কাজ করেই নয়, বরং তার বাইরেও ছোট ছোট কাজের মাধ্যমে নিজে আনন্দ পেতে পারে এবং অন্যদের আনন্দ দিতে পারে, এ কথা উদ্দীপক ও চিঠি বিলি ছড়া উভয় ক্ষেত্রেই স্পষ্টভাবে ফুটে উঠেছে। উদ্দীপকে স্বামীরের মূল কাজ হল গৃহস্থ বাড়ি থেকে গরুর দুধ সংগ্রহ করে বাজারে বিক্রি করা। কিন্তু এই নির্ধারিত কাজের পাশাপাশি সে গ্রামের ভালো মন্দ খবর মানুষের কাছে পৌঁছে দেয়। এই অতিরিক্ত কাজটি তার পেশার অংশ নয়, তবু এতে সে মানসিক তৃপ্তি ও আনন্দ অনুভব করে এবং অন্যরাও প্রয়োজনীয় খবর পেয়ে উপকৃত হয়। অন্যদিকে চিঠি বিলি ছড়ায় ব্যাঙের কাজ চিঠি পৌঁছে দেওয়া। যদিও এটি একটি কল্পনাপ্রসূত ঘটনা, তবু ব্যাঙের এই কাজের মাধ্যমে নানা প্রাণীর খবর আদান প্রদান হয়। ব্যাঙ নিজের দায়িত্ব পালন করার পাশাপাশি অন্যদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে আনন্দ ও কৌতূহলের সৃষ্টি করে। অতএব বলা যায়, নির্ধারিত কাজের বাইরেও ছোট ছোট সেবামূলক বা সহায়ক কাজ মানুষকে মানসিক আনন্দ দেয় এবং সমাজে পারস্পরিক আনন্দ ও সৌহার্দ্য বৃদ্ধি করে। উক্তিটি তাই যথার্থ ও যুক্তিসঙ্গত।